সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিটিভি নিউজ আয়োজিত যেমন আছেন জুলাই যুদ্ধ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি মেজবা শিমুল। দর্শক, এই অনুষ্ঠানে জুলাইয়ের সেই সব সাহসী বীরদের তুলে ধরতে চাই যাদের সাহসিকতায় আমরা বিদায় করতে পেরেছিলাম ফ্যাসিস্ট হাসিনা রেজিমকে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করতে চাই আজকের অনুষ্ঠান। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন জুলাই যোদ্ধা সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। আমরা তার কাছ থেকেই শুনবো তিনি কেমন আছেন, কিভাবে যাচ্ছে তার দিনগুলো। এমদাদ, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে বিটিভির এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আপনি এই জুলাই আন্দোলনে কিভাবে সম্পৃক্ত হয়েছিলেন এবং আপনার উপরে যে নিপীড়ন বা নির্যাতন হয়েছে সেই ঘটনাগুলো একটু শুনতে চাই। শুরুতে আসলে আপনি আন্দোলনে কিভাবে সম্পৃক্ত হলেন? আন্দোলনে সম্পৃক্ত হওয়াটা একেবারে ধরেন এটা স্বাভাবিক। আমার বড় ভাইরা দেখতেছি ওনারা একটা নির্দিষ্ট টপিকের উপর আন্দোলন করতেছে। আমরা যখন অনেক ছোট 18তেও দেখছি কোটা নিয়ে আন্দোলন হচ্ছে। আমি আন্দোলনে মানে আনুষ্ঠানিক যেটা অংশগ্রহণ সেটা জুলাইয়ের 2 তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে, মানে একেবারে ফুল টাইম না, আমি ওখানে একটা আন্দোলন হচ্ছে যে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এইভাবে, আমি ওখানে গেলাম। দেন হচ্ছে এটা হচ্ছে আমার শুরু। পরবর্তীতে তো আস্তে আস্তে আন্দোলন বাড়তেছে, বিভিন্ন রকম দাবি দাবা জানানো হচ্ছে সরকার থেকে, সরকার কোনোভাবে গ্রাহ্য করছে না। তারপর একটা পর্যায়ে তো বাংলা ব্লকেট এইভাবে ঘোষণা হলো, শাহবাগ ব্লকেট ঘোষণা হলো। এরপরে প্রতিটা অংশগ্রহণে আমরা ছিলাম। যেমন ধরেন 6 তারিখ না 7 তারিখে আমরা চানখারপুলের ক্রিকেট খেলতেছিলাম, যে ব্লকেটে, মানে রাস্তাঘাট বন্ধ করে ক্রিকেট খেলছিলাম। এভাবেই অংশগ্রহণটা আসলে, যে তখন পর্যন্ত আমরা কোটা সংস্কার আন্দোলনেই ছিলাম, যে সরকার জন্য আমাদের এই কোটা সংস্কারের যে অযৌক্তিক যে কোটা সেটার জন্য একটা সুন্দর সংশোধনী আনে, সেটাতেই ছিলাম। একটা পর্যায়ে যখন শেখ হাসিনা তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী বলে বসলেন যে রাজাকারের নাতিপুতি বলে একটা শব্দ বললেন, তখন শিক্ষার্থীরা এটা খুব করে গায়ে নেয়। এটা আমারও ব্যক্তিগতভাবে গায়ে লাগছে, যে আমার বাবা একজন ফ্রিডম ফাইটার, আমি কিভাবে রাজাকারের নাতিপুতি হই বা এই জাতীয় কিছু একটা, মানে আমার এখানে সুবিধা আছে, তারপরেও আমার কাছে যেন আমি শিক্ষার্থীদের ওই জিনিসটাকে অন করে দেখে আমারও গায়ে লাগছে, মানে বৈষম্যের যে বিষয়টা। তখন ওই দিন 14ই জুলাই তারিখটা রাত আমাকে আমার এক বড় ভাই, ওনার নাম হচ্ছে মারজান ভাই, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী বড় ভাই, উনি আমাকে ফোন করে, আমদার তুই কই, তুই টিএসসিতে। আমি তখনও বুঝতে পারি না আসলে কি হচ্ছে, আমি খেয়ে আমি যেখানে থাকি ওখানে যাচ্ছি। তো আমি রিক্সা, উনি যখন বলছে যে কিছু একটা তো হয়েছে, যে আমি টিএসসিতে আসলাম, আসার পরে ওখানে আমি তখন একটু স্তব্ধ হয়ে গেছি, যে আমাদের যেন আমাদের বোনেরা নারী শিক্ষার্থীরা আছে, রোকেয়া হলের শিক্ষার্থীরা হচ্ছে মিছিলে ওখানে, আমি দেখি না কিভাবে বের হয়েছে, কিন্তু ওনারা বের হয়েছে, কারো হাতে হাড়ি পাতিল চামিচ এই জাতীয় জিনিসগুলো, ওনারা তুমুল স্লোগান দিচ্ছে। তারপর একটা পর্যায়ে দূরের হলগুলো যেগুলো আছে ওখান থেকে শিক্ষার্থীরা আসতেছেন ওখানে। তারপর একটা বিশাল, এটা তো বাংলাদেশের পরবর্তীতে যতদিন বাংলাদেশ থাকবে পৃথিবী থাকবে, এটা ইতিহাস থাকবে, যে একজন প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া, এর ইতিপূর্বে শেখ হাসিনা কখনো এরকম প্রতিক্রিয়া দেখেই নাই, যে তার বক্তব্যের পরে শিক্ষার্থীরা যেখানে একেবারে নিজেরাই বলতেছে আমি কে তুমি কে রাজাকার বলে স্লোগান, তার বক্তব্যের প্রতিক্রিয়া জানাইছে। তো এটা ছিল একেবারে আনুষ্ঠানিক। তখন তো একেবারে আমরা পুরো একটা ইয়াতে ঢুকে গেছি, এখানে আসলে ফিরে আসা শিক্ষার্থীদের জন্য মুশকিল ছিল। পরদিন ছাত্রলীগ গুন্ডালীগ তো এটা প্রতিক্রিয়া দেখাবে। তো ওই দিন আমাদেরকে 15 জুলাই হচ্ছে শিক্ষার্থীদের হামলা করে, আমি ওখানেও ছিলাম, আমি হাতে হচ্ছে বাড়ি খেয়ে আমি ব্যথা পাই। ওইটা শিক্ষার্থীরা মানে আনএক্সপেক্টেড ছিল এটা। আমরা তো ওভাবে মারামারি করতে যাই, আমরা জাস্ট একটা আন্দোলন করতেছি। তো ওখানে নারী শিক্ষার্থী ছেলে শিক্ষার্থী, আমরা তো অনেকগুলো ছবি দেখছি যে মেয়েদেরকে কিভাবে নিপীড়ন করা হয়েছে, মারছে। এভাবে আবার ওই দিনই আমরা যখন ঢাকা মেডিকেলে আমরা সহযোদ্ধা, আমি সহ যাই ওখানে, আমার যেটা অভিজ্ঞতা, 3বার ছাত্রলীগের ছেলেবেলারা গুন্ডালীগেরা ওরা আমাদের ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে একদম ভিতরে ঢুকাই মারছে এভাবে। আমি তখন অসুস্থ, একটা পর্যায়ে দেখতেছি না এখানে আসলে আর থাকা আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, আমি চলে আসি আমার বাসার দিকে বা আমার হলের দিকে চলে যাই। পরদিন 16 জুলাই, তো ওই দিন হচ্ছে আমরা একেবারে এটা আনুষ্ঠানিকভাবে যেন আমরা এবার মাইর খাইলে হবে না, দিতে হবে, তখন একদম হাতে লাঠি টাঠি নিয়ে। আমার এখনো মনে আছে যে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে হচ্ছে ঢাকা মেডিকেলের মেয়েদের হল, ওই পাশ থেকে দেওয়ালের ওই পাশ থেকে লাঠি সোটা আমাদের বোনেরা আমাদেরকে দিচ্ছিলেন। আমার এখনো একদম স্পষ্ট মনে আছে ওখান থেকে, যে না মাইর খাওয়া যাবে না, খাইলেও দিতে হবে 2টা। তো ওই দিন 16 জুলাই আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে ওখান থেকে হচ্ছে একটা পর্যায়ে আমরা মিছিল শুরু করলাম দোয়েল চত্বর ঢাকা মেডিকেল হয়ে, আবার মিছিলটা এসে শেষ হয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। আমি গল্পটা এই জন্য বলছি, ওই শেষ হওয়ার পর আবার একটা শুরু হয় ওখানে। মিছিলটা যখন শুরু হয় ওই দিন আমার একটা ভিডিও খুব ভাইরাল হয়ে যায়, হয়তো আমাকে মানুষে চেনে না, কিন্তু এই ভিডিওটা অনেকে না পুরো পৃথিবীতে অনেকেই দেখছে, বাংলা ভাষাভাষী মানুষ। ওই ভিডিও ভাইরাল হওয়ার পরে আমার জীবনটা আসলে
এখন ভালো আছি, কিন্তু তখন খুব একটা ভালো ছিলাম না। আমার জন্য একটা একটা কি বলে এটা, আমার খুব, আমি তখন ট্রমাটাইজ হয়ে যাই, মানে আমার আশপাশের সবাইও ভীত সন্তুষ্ট হয়ে যায় যে এই ভিডিওর পরে তো তোমাকে তুলে নিয়ে যাবে, তোমাকে মেরে ফেলবে। আসলে ভিডিওটা খুব অ্যাগ্রেসিভ ছিল। আমি পুলিশের সাথে যারা যারা দেখছি ভিডিওটা, যে পুলিশের সাথে আমি খুব তুমুল বাকবিতণ্ডাটা ওই করছি। ভিডিও ছড়ানোর পরে আপনি বলছিলেন যে আত্মগোপনে চলে যেতে বাধ্য হয়েছিলেন, কোথায় গিয়েছিলেন তখন আমি আসলে? মানে আন্দোলনে যখন ঢাকায় আর সার্ভাইভ করতে পারতেছি না, যে আমি মানে আমি যখন বলতে হবে, আমি যখন ঢাকা থেকে পালানোর আগ মুহূর্তেও আমাকে ধরার জন্য তারা কারা আমি চিনি না, কিন্তু 4টা মাইক্রোবাস আসছিল, আমি যেখানে থাকি ওখানে রেড দিছে। আমি 3 তলার পাশে হচ্ছে একটা কার্নিশের উপরে দাঁড়াইছিলাম প্রায় আধা ঘন্টার মতো, এরকম একটা পরিস্থিতি ছিল। পরবর্তীতে আমি চিটংয়ে চলে যাই অনেক কষ্ট করে। তখন তো গাড়ি ছিল না, কারফিউ চলতেছে, ইন্টারনেট শাটডাউন, এরকম একটা পরিস্থিতি। তা আমি হচ্ছে চিটংয়ের দিকে চলে যাই। তখন আমি আর ঢাকায় সার্ভাইভ করা মানে ওটা মুশকিল হয়ে গেছে আমার আমার আমি যেখানে থাকি ওখানে ছাত্রলীগ যুবলীগের ছেলেরাও গেছে আমাকে খোঁজার জন্য, আমি কোথায় আছি বা কিভাবে আছি, মানে আন্দোলনও করতেছি এইভাবে, মানে টোটাল একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল তখন। আপনি বলছিলেন যে আপনার গ্রামের বাড়ি মানে সন্দ্বীপে, জি। চিটাগাংয়ের সন্দ্বীপে, এবং সেখানে আপনি যেতে পারেননি। কারণটা হচ্ছে যে আপনি আশঙ্কা করছিলেন যে আপনাকে তুলে নিয়ে যেতে পারে বা হতে পারে। না, ওখানে হচ্ছে আমি সন্দীপ, ওখানে আমার বন্ধুরা হচ্ছে, আমি যখন চিটং শহরে যাই ওরাও আমাকে নিয়ে খুব ভয়ে ছিল। তো ওরা হচ্ছে এখানে থাকা যাবে না, আমার বাড়ি তো আমার চিটংয়ের যে বাসা ওখানে হচ্ছে অনেকবার গেছে কে বা কারা আমাকে খোঁজার জন্য, আমার ভাইকে খোঁজার জন্য। তো ওখানে আমার ফ্যামিলি থেকে বলছে যে বাসায় যেন না আসা হয়। তা ওরা, আমার বন্ধুরা করলো কি না, শহরে যখন আমারও ঝুঁকিপূর্ণ, ওরা আমাকে সন্দ্বীপ নিয়ে যায় গ্রামের বাড়িতে। ওই গ্রামেও আমি যখন যাই কোনোভাবে ছড়াই গেছে যে আন্দোলন করছে ঢাকায়, আবার আমার ফেসটাও মোটামুটি পরিচিত। তো ওখানে 60-70 জনের মতো লোক, যে আমি যে বাড়িতে ছিলাম, যে এলাকায় ছিলাম ওখানে যায়। তো ওখানে আমার আত্মীয় স্বজন যখন দেখতে পারে যে আমি তাদের ছেলে বা কারো ভাগিনা কারো ভাতিজা, তখন আর পারে নাই। কিন্তু পরিস্থিতি তখন তারা বলতেছে যে আমি তখন ওই রাতে ওই যে বাড়িতে ছিলাম ওই বাড়িতে আমি ত্যাগ করি, অন্য আরেকটা আমার খালামুনির বাড়িতে চলে যাই। তো ওরা চাচ্ছিল না আমি আন্দোলন আবার ব্যাক করি, কোনোভাবে যেন না আসি। তো আমার মাথায় তো এটা আছে, আমি আন্দোলন করি আর না করি, হাসিনা সরকার যদি থেকে যায় আজকে হোক কালকে হোক 1 বছর পরে হোক আমাকে মেরে ফেলবে আমার অ্যাক্টিভিজমের কারণে। তখন আমি 18ই জুলাই আমার বড় ভাইদের সাথে ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ে তাদের সাথে আমি মানে তর্ক করতেছিলাম রাত্রেবেলা, যে আমি ঢাকা মেডিকেল থেকে যে লাশ আর রক্ত দেখে আসছি, এটাতে আমি শপথ করতেছি খোদার নামে যে আমি হাসিনার পতন ছাড়া আমার কোনো অপশন নাই, এই লাশ আর রক্ত এটা সহ্য করা যায় না। মানে এটা আমার বুঝবাম হচ্ছে, মানে আমি দেখি মানে ওই রক্ত, ওই লাশ আপনি কল্পনা করতে পারবেন না, এত ভয়ঙ্কর। নরসিংদীর একটা ছোট ভাই দেখলাম, ওর তখন আমি তখন সুস্থ সম্পূর্ণ, তার 2টা চোখে গুলি লাগছে। মানে এটা কি বিভৎস ভাই। আপনার চোখে গুলি জি, লেগেছিল জি, আপনি বলেছিলেন। জি। ওই দিনটা আসলে কোথায় লেগেছিল এবং কিভাবে লেগেছিল? আমি এটা একেবারে ছোট করে যদি বলতে চাই। ইয়ে করে বলি, আমি 4 আগস্ট একেবারে 4 আগস্ট চট্টগ্রাম নিউ মার্কেটে আমরা তখন ছেলেবেলারা ওই দিন অসহযোগ আন্দোলন। তো ওখানে ছাত্রলীগ যুবলীগ পুলিশ মানে সবার হাতে, পুলিশের হাতে অস্ত্র থাকা এটা কমন। আমি নিজ চোখে দেখছি যে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে ভারী ভারী অস্ত্র, একদম ভারী ভারী অস্ত্র, একেবারে যেভাবে বিভৎসভাবে গুলি করছে। ওই দিনও আমি আহত হই, ডান পায়ে প্রচন্ড ব্যথা পাই, মাথাতে ব্যথা পাই, এমনকি আমার পায়ে এখন একটা পিলেট এখানে এখনো আছে। গুলি কয়েকটা পিলেট লেগেছিল আপনার মানে কোথায় কোথায় আমার লেগেছিল? যখন চোখে গুলিটা লাগে, আমারটা কোন মেজর চোখে? ইনজুরি। 5ই আগস্ট যখন কোন চোখে গুলি আমার লেগেছিল ডান আপনার? চোখে গুলি লাগে। আচ্ছা। ডান চোখে আসলে এটা আমার খুব কষ্ট হয় জিনিসটা বলতে। আমি একজন তরুণ, আমি হচ্ছে খুব বাইক চালাইতে পছন্দ করি। আমার এখন আমি চালাই না যে এমন না, কিন্তু মানে আমার মানে দেখতে চলতে ফিরতে, আমি কালকে আমার সাথে একটা ছেলে ছিল ফাহিম, আমি যখন ওকে বামে চাপতেছিলাম, কিন্তু তুই ডানে জায়গা আছে বামে যাস কেন, তো একটা পর্যায়ে বলতেছে ও সরি তুমি তো ডানে দেখতে পাও না। মানে আমি আমার মানে মানে ডানে আমি না দেখার কারণে আমার বামে ওদিকে ধাক্কা দিচ্ছিলাম, যে মানে এখানে আমি তো আলহামদুলিল্লাহ একটা চোখে দেখতে পাই, অনেকগুলো ছেলে আছে যারা 2টা চোখে দেখতে পায় না। আসলে মানে এই কথাটা আপনি বলার পরে না আমি খুব ইমোশনাল হয়ে গেছি, যে আমার এখন মনে হয় যে আমি কি অপরাধটা করছি, আমি তো কোনো অপরাধ করি নাই, যে আমার এইভাবে আমাকে আমাকে কেন অন্ধ করে দেওয়া হয়েছে একটা চোখ। আমার তো কোনো অপরাধ নাই, আমি আমি আমার দেশকে দিতে চাইছি, আমার দেশের জন্য করতে চাইছি, আপনি বৈষম্য দূর করতে বৈষম্য দূর চেয়েছিলেন। করতে চেয়েছি। কিন্তু যেভাবে টোটালি আলটিমেটলি যেভাবে বিভৎসতা আমরা দেখছি বা যেভাবে বিভৎসতা করছে, মানে আমি এটা গর্ববোধ করি। আমি আসলে আমার নিজের জন্য না, আশপাশটা মানুষরা যে পরিমাণ, মানে আমার যারা জুলাই মানে আহত হয়েছে যে মানুষগুলো যে পরিমাণ কষ্ট যে সাফার করতেছে এখন পর্যন্ত রাইট নাও, এখন স্টিল চিকিৎসাধীন হসপিটালের বেড়ে এরকম আমি তো চিনি যাদেরকে, যারা হসপিটালে শুয়ে আছে চিকিৎসা নিচ্ছে এখন। আপনার যে স্বপ্নটা ছিল, আপনি চেয়েছিলেন যে সাংবাদিকতা করতে, জি।
সেই স্বপ্ন কি এখন দেখতে পাচ্ছেন বা আমি- দেখেন কিনা? আমি আসলে স্বপ্ন দেখতে পছন্দ করি, স্বপ্ন না দেখলে তো স্বপ্ন মানে আগে তো দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে কিছু একটা করতে হলে। আমি ওই আমার যে পরিস্থিতি বা পরিবেশ, মানে সাংবাদিকতা করলে জানি আমার মাথায় যেটা আসছিল অনেক ছোটবেলা থেকে যে আমি যদি এই বিষয়টাতে পড়ি, যে আমি মানুষের কথা বলতে পারবো, অন্যায় অবিচারের বিরুদ্ধে হয়তো আমি দাঁড়াইতে পারবো, ওই জায়গা থেকে। আর আমি, আমার খুব পছন্দের জিনিস হচ্ছে ফটোগ্রাফি করা। আমি একটা ছোট এই স্মৃতিচারণ করি, আমার একটা খুব ক্যামেরা আছে, আমি বেশ অনেকদিন আগে হঠাৎ করে আমি ক্যামেরাটা চালু করে অনেকদিন পরে আমি ডান চোখে লাগাই। আমি আবিষ্কার করতে পারি ওই যে চোখের যে কথাটা আমি দেখতেছি না, আমি লেন্স পরিষ্কার করলাম, ক্যাপ খুললাম, আমি দেখি না কেন। তারপর হঠাৎ করে মাথায় আসলে আমি তো ডান চোখে দেখি না, আমি লেন্সের এখানে ভিউ ফাইন্ডারে তাকাইলে দেখবো কিভাবে? তখন আমি খুব আপসেট হয়ে যাই। তাহলে এমনটা না হইলেও পারতো, যে এমনটা আমি আর একটু পরে হইলেও তো পারতো, আমার বয়স যখন 30-40 যদি বেঁচে থাকি তখন হইলেও তো পারতো যে আমার এই ইনজুরিটা। আমার এখন বয়স এই তো কত আর 24-25-এর মতো একটা বয়সের অ্যারাউন্ড বয়সে আছি, এই হচ্ছে আর কি। আপনি পড়াশোনা করছেন এখন কোথায়? আমি দাখিল আলিম শেষ করলাম, এবার আলিম পরীক্ষা দিছি, পাশও করলাম আলহামদুলিল্লাহ। পড়াশোনা না করো আমার ওস্তাদদের দোয়া, টিচারদের দোয়া, মা বাবার দোয়ায় পাশ করছি। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে হচ্ছে জার্নালিজমের জন্য আবেদন করছি, এবং ওখানে আমি ভর্তি পরীক্ষায় পাশও করছি, এবং কি ভর্তিও হয়েছি আনুষ্ঠানিকভাবে। যে আমার মানে আপনি আপনার স্বপ্নের যে মানে বিষয়টা সেখানেই পড়ার আসলে এখনো আমি স্বপ্ন ছোঁয়ার যে চেষ্টাটা সেটাই করতেছি, যেন স্বপ্নটাকে ছুঁয়ে দেখতে পারি। স্বপ্ন খালি তো দেখলে হবে না, যেন ছুঁইতে পারি, ওই ওটাতেই আমি আগাচ্ছি। যে এমদাদ, আমরা আর একটু প্রসঙ্গে আসতে চাই। সেটি আপনি বলছিলেন যে আপনার একটা চোখ আসলে মানে দেখতে মনে হয় যে আছে, আসলে আলো নেই, দৃষ্টি নেই। আপনার অনেক বন্ধু এখনো হাসপাতালে বিছানায় রয়েছে। তো এই যে চিকিৎসার যে দীর্ঘ পথ, এটা কিভাবে পাড়ি দিলেন, বা এখনো কি চিকিৎসা চলছে কিনা আপনার? আমি চিকিৎসার কথা বললে, চিকিৎসা যতদিন বেঁচে থাকি ডাক্তারের শরণাপন্ন হইতে হবে, চোখ দেখাইতে হবে। এই যে আপনি আমাকে প্রশ্ন করতেছেন, আমি একটা অভ্যস্ত হয়ে গেছি চোখের ব্যথা। আমার চোখে অলওয়েজ ব্যথা করে, সেটা হচ্ছে এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। যে ডাক্তার কাছে আমি বললাম আমাকে পেইন কিলার দেন, যে কি পেইন কিলার কিভাবে দিবে, তোমার কিডনি নষ্ট হয়ে যাবে যে পরিমাণ পেইন কিলার খেয়েছে। এটাকে মানে এটা মেনে নিতে হবে, এটাকে নিয়েই বাঁচতে হবে, এটাকে নিয়েই বাঁচতে হবে। এই যে ডাক্তার দেখাচ্ছি, ধরেন অনেকে অনেকভাবে বলে যে সরকার অনেক কিছু করে ফেলছে, বা অনেকে অনেকভাবে বলে। আমি আসলে সরকারের সমালোচনা করতেছি না, এটা তো যৌক্তিক বিষয়। ধরেন আমি রুগী হচ্ছে 1000, আমার ডাক্তার আছে 5 জন, এটা কি আমি সার্ভিসটা দিতে পারবো? কখনোই না। আমার রুগী অনেক বেশি, ইনজুর্ড অনেক বেশি, ডাক্তার কম, ওখানে কোনো বাজেট নাই, কিছু নাই স্পেশাল কোনো, যে আমি কোনো ইমার্জেন্সি মুহূর্ত ঘোষণা করি না। ওই জায়গা থেকে আমি অনেককেও দেখছি এইভাবে, যে তাকে যদি ভালো চিকিৎসা আমি যদি 10 দিন আগে করাইতে পারতাম, তার যে সমস্যাটা সেটা থাকতো না, কিন্তু আমি করাইতে তো পারি নাই। আপনার এই চিকিৎসা করাতে গিয়ে ডাক্তারদের সাথে আপনার নিশ্চয়ই অনেক ধরনের কথাবার্তা হয়েছে। তো তারা কি কখনো আপনাকে হোপ দিয়েছিল, আশা দিয়েছিল যে না আসলে আপনার চোখে দেখতে পাবেন, এরকম কোনো কিছু তারা বলতে পেরেছিল? আমি আমার আল্লাহর পরে আমি যাদের প্রতি খুব কৃতজ্ঞ আমার এই চোখের ব্যাপারে, আমি আমার ডাক্তারদের ব্যাপারে। মানুষগুলো মানে খুব খুব ভালো বলতে হবে। মানুষগুলো যে কয়েকজন ডাক্তার আমি দেখছি, ওনারা আসলে আমাকে নিরাশ করেন নাই। আমি একবার আমার এক ডাক্তারকে আমি ওনাকে বকা দিয়ে ফেলছি, আপনি বলেন যে এভরিথিং ইজ গুড, তাই আমি চোখে দেখি না কেন? এভরিথিং ইজ গুড হইলে আমি চোখে দেখি না কেন? তখন উনি খুব আপসেট হয়ে বললো, তোমাকে আমি সত্যটা বলবো? আমি খুব অবশ্যই বললাম, আমি অনেক শক্ত ছেলে, যেটা এখন তোমার যে পরিস্থিতি এটা সব মেনে নিতে হবে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো তুমি আর কখনো যে পরিস্থিতি চোখে তুমি আর কখনো দেখবা না। ওইটা আমি তখন বললাম যে ঠিক আছে বলছেন, আমি মেনে নিছি, তো আপনি আমাকে বারবার আশান্বিত করবেন কেন? আমি দেখবো, এটা তো হইতে পারে। তো তখন বললো যে তোমাকে তো বলতে পারছে, বাকিদের তো বলা যাবে না, ওরা কান্না করবে, ওরা হতাশ হয়ে যাবে। আমার ডাক্তার তো, আমার তো কাজ হচ্ছে তোমাকে ভালো করে উঠায় আনা, মানে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার দায়িত্ব তোমাকে তো আমি হতাশ করতে পারবো না। ওই জায়গা থেকে ওনারা, আমার ডাক্তাররা যারা চোখের চিকিৎসা করাইছেন, বাকিদেরটা আমি বলতে পারি না, ওনারা খুব আন্তরিক ছিলেন, চেষ্টা করছেন। ওনারা যেখানে একদিন আমাকে বললো যে আমরা তো একদিন 3টা অপারেশন করি, 3টার বেশি করলে রুগীর খারাপ হবে, আমিও তো একটা মানুষ, হিউম্যান বিং। তো ওরা ওখানে 7-8টা পর্যন্ত অপারেশন করছে আন্তরিকতার সাথে ওই ডাক্তার। আমরা অনেকবার বলছিলাম যে রাষ্ট্র দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আপনারা এই ছেলেগুলোকে বিদেশ পাঠাই দেন, এই ছেলেগুলোকে ট্রিটমেন্টের জন্য। আর দেশ বিক্রি, একটা মানুষের সাথে তো আমার আর কয় টাকা খরচ হবে? আমাকে দেশ বিক্রি করে দেওয়া লাগবে না, আমার একজন ছেলের হয়তো 2 কোটি টাকা খরচ হবে, 3 কোটি টাকা খরচ হবে, কিন্তু মানুষটাকে ওর যে ত্যাগ, এই ত্যাগের কাছে তো 2-3 কোটি টাকা কিচ্ছু না। ওর যে সাহসিকতা, আমি একটা ছোট ছেলেকে দেখছি, ও ক্লাস 3-তে না 4-এ পড়ে, ওর সাহস দেখে আমি বলি যে এই আমার কি সাহস, ওর তো সাহস ভয়ঙ্কর সাহস। মানে ও পুলিশের ঢিল মারতেছে, 3-তে না 4-এ পড়ে। আমি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ওর সাথে আমার পরিচয়।
11 বছরের, মেবি নামটা এখন মনে নেই আমার, 11 বছর বয়স, ওর 3-4 পরে এই ছেলে, ওরও চোখের মধ্যে ইনজুর হয়েছে, চোখে এখন একটা চোখে ও দেখতে পায় না। এই যে বাচ্চারা, ওদের যে সাহস, এখন যে ওর প্রতি যে আমি কৃপণতা করি, এই একটু বাচ্চা শিশুর প্রতি যদি বলে যে না আমার টাকা খরচ হবে, ওর চোখ তো ভালো হবে না, টাকাগুলো কেন খরচ করবে, এটা তো একটা অপমানজনক। এখন আমি আমি আপনারা যে স্পিরিট নিয়ে, মানে যে বৈষম্য দূরীকরণের যে স্বপ্ন নিয়ে আন্দোলনে আসছিলেন, এখন কি দেখছেন আপনারা? আসলে সেই স্বপ্ন কোন জায়গায় আছে? আমি ব্যক্তিগতভাবে মতামত দিলে আমি আসলে হতাশ, যে আমরা যেটা কারণে হতাশ? বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাইছি, যেটা একটা, আমি কি দেখতে চাইছি আমার এলাকায় যেন এই যে চাঁদাবাজিটা হয় সেটা না হোক, আমার এলাকায় যে মানুষের প্রতি মানে ইনসাফপূর্ণ, যেটাকে আমরা সমতাপূর্ণ, আমাদের মুক্তিযুদ্ধের সনদপত্র উল্লেখে আছে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যে সাম্যতা, কেউ খায় কেউ খায় না। আমি আবার এখন এটা অভ্যুত্থান, কি জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে হচ্ছে? এখানে যারা জুলাই ভিকটিম, এখানে অনেকে আছে তো মানে ওই যে দুধের মাছি, পরবর্তীতে অনেকরে আমি চিনি, বা আমি নাম বলতে ইচ্ছুক না, অনেকরে চিনি, তাকে এই পুরো আন্দোলনে কখনো কেউ দেখেই নাই, সে এখন বড় বড় অবস্থানে, বড় নিয়ন্ত্রণের কিছু জায়গায় রয়েছে। নিয়ন্ত্রণের স্থানে, কিন্তু যে মানুষগুলো সর্বস্ব হারাই ফেলছে, যার এখন আর কিচ্ছু নেই, পিছনেও যাওয়ার সুযোগ নেই, সামনে যাওয়ার সুযোগ নেই। কি করলে আসলে এখন সরকার, এই সরকারের মোটামুটি একটা সময় শেষের দিকে, কি করলে আরো ভালো অবস্থায় বা ভালো রাখা যায় জুলাই যোদ্ধাদের? সরকারের প্রতি আপনার পরামর্শ আছে? যে আমি পরামর্শ দিতে চাই হচ্ছে মানে জুলাই যোদ্ধা মিন্স বলতে যারা জুলাইতে আহত হয়েছে, যে শহীদ পরিবারগুলো, একটা শহীদ পরিবার চিটংয়ের, আমরা শহীদ শান্তকে চিনি, শহীদ ওয়াসিমকে চিনি, ওই দিনে আরেকজন শহীদ হয়েছে শরীফ ফারুক, উনি একজন কাঠমিস্ত্রি, খুব একটা মানুষ তাকে চিনে না। আমি তার বাসায় গেছি, তার বাসায় গিয়ে দেখছি যে তার ফ্যামিলি হচ্ছে একটা খুব এলাকায় থাকে, এটা কলোনি বলা যায়, কলোনি, এটা টিনের ঘর, এক রুমের একটা টিনের ঘর, খুব মানবেতর জীবনযাপন করতেছে, ওনার 2টা বাচ্চা আছে। তো উনি আসলে এটা ওনাদের অনুমতি ছাড়া বলা উচিত কিনা জানি না, দিতে পারতেছে, তখন আমি যখন গেছি যে বেতন দিতে পারতেছে না, করতে পারতেছে, সার্ভাইভ করা কঠিন হয়ে যাচ্ছে তাদের, যে ওই বাচ্চাগুলোর বাবা দেশের জন্য শহীদ হয়ে গেল, কিন্তু ওই বাচ্চাগুলো এখনো ওদের পড়াশোনার খরচ, কেন বাবা চলে গেছে, তারপর হচ্ছে থাকার যে জায়গা, আসলে এটা মানুষ, আমি অবাক হয়ে গেছি যে মানুষ এরকম জায়গায় থাকে, মানে এরকম একটা রুমের মধ্যে টিনের ঘর। কোন সরকারের তো অনেক ধরনের প্রতিশ্রুতি ছিল, সেগুলো তো বাস্তবায়িত হচ্ছে বা মানে সময় লাগছে হয়তো, কিন্তু বাস্তবায়ন তো করা সম্ভব। এটা বাস্তবায়ন করা অবশ্যই সম্ভব। আমি সবচাইতে বড় যেখানে ঘাটতি, সেটা আন্তরিকতার ঘাটতি। হ্যাঁ, ধরেন আমি এটাকে সাধুবাদ জানাই, তারপরে বলতে হয়, ধরেন আপনি জুলাই স্মৃতিস্তম্ভ করছেন, ওখানে আমি শুনলাম যে ওখানে কোথায় যেন একটা স্তম্ভ করবে, কত 40 কোটি না কয়টা কোটি টাকা খরচ হবে, তো মানুষের চেয়েও কি স্তম্ভের দাম বেশি? না, স্তম্ভ তো লাগবে, কারণ আপনারা যে আন্দোলনগুলো করেছেন, স্তম্ভ আমার লাগবে, এটা আমার স্মৃতিচিহ্ন, কিন্তু তার আগে তো আমার মানুষগুলো বাঁচাইতে। 100 বছর পরেও যদি মানুষ যখন দেখবে যে এই স্তম্ভটা আসলে কিসের, তখন ইতিহাস ঘাটবে। এটা অবশ্যই, মানে আমি স্তম্ভ কোনোভাবে বিরোধী না। মানে আমরা প্রত্যাশা করি যে আসলে জুলাই যোদ্ধা দেশের জন্য ফ্যাসিবাদ নির্মূলে তাদের যে ভূমিকা এবং তাদের যে ত্যাগ, সবকিছুর আসলে মূল্যায়ন হোক, এবং সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে বা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো বাস্তবায়িত হোক। এখন আপনি তো আসলে জুলাই যোদ্ধা হিসেবে আপনি বলছিলেন যে আপনার বিভিন্ন জায়গায় আপনার যাওয়া হয়েছে এবং আহতদের নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। এই সমস্ত আহত যারা হয়েছেন বা এখনো পর্যন্ত যারা চিকিৎসাধীন রয়েছেন, এদের উদ্দেশ্যে অথবা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই যোদ্ধার ভূমিকাটা কি হওয়া উচিত, বা তাদের প্রতি সরকার এবং দলগুলোর কি ভূমিকা রাখা, বা তাদের প্রতি কোন ধরনের আচরণ করা উচিত, আপনি কি মনে করেন? আমি আমার জুলাই যোদ্ধা ভাইরা তাদের প্রতি অনুরোধ রাখবো, আপনি যে দলই করেন, যাই করেন, মানে দলকে একেবারে দলের জন্য একদম শেষ হয়ে যায় না, যেটা সত্য সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। আর সরকারের প্রতি অনুরোধ রাখবো যে আমাদের এই যে জুলাই আন্দোলনে যারা ভিকটিম, তাদের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত। সম্মান দেখাতে গিয়ে, এটা আমি যদি 10 বছর পরে সম্মান দেখাই হবে না, আমার আর্লি স্টেজে অনেক কিছু করা দরকার। ধরেন অনেকগুলো শিক্ষার্থী আছে যারা হচ্ছে এই জুলাই আন্দোলনের কারণে তার অনেকগুলো বছর গ্যাপ হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, তাদের প্রতি সম্মান দেখানো হবে, তার জন্য শিক্ষাবর্ষটাকে আমরা ঠিক মতো তার পড়াশোনার বন্দোবস্ত করতে পারি। যে রিক্সা চালক এখন আর রিক্সা চালাইতে পারে না, একটা ছেলেকে আমি চিনি যার পা কেটে ফেলা হয়েছে, যে সে তো আর রিক্সা চালাইতে পারে না, তাকে এখন একটা সম্মানজনক জীবনের ব্যবস্থা করে দেওয়া। যে শহীদ পরিবারের বাচ্চা কাচ্চাগুলো, যে শহীদেরা, সে তো চলে গেছে, তার ফ্যামিলির বাচ্চাগুলো এখন এতিম, তো এতিম বাচ্চারা যেন গর্ববোধ করে বলতে পারে যে আমার বাবা দেশের জন্য শহীদ হয়েছে, আমরা খুব কষ্টে নাই, আমাদেরকে সরকার দেখতেছে, আমাদের সবকিছু বন্দোবস্ত করতেছে, আমাদের কোথাও যাওয়া লাগতেছে না, সমাজ আমাদেরকে সম্মান করতেছে।
মানে সম্মানের এক মানে একজনের এই জায়গাটা definition আসলে টা- নিশ্চিত হওয়া এই প্রয়োজন। নিশ্চিত হওয়া দরকার। এবং আমি খালি সরকারকে না, যারাই সরকারের সামনে আসে, যারাই আসে, এই মানুষগুলোকে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকেও, যারা আমাদের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছে, তাদের প্রতিও রেসপেক্ট। এই যে অভ্যুত্থান জুলাইতে এসে যারা সংগ্রাম করবে, সেই মানুষগুলোর প্রতি আমাদের সম্মান, রেসপেক্ট। তাদের যে যে নিডস গুলো, সামান্য নিডস, এই নিডস গুলো যদি আমরা পূরণ করতে পারি, আমরা আমাদের এই জুলাই অভ্যুত্থানটাকে সার্থক, আমরা সার্থক তো হয়েছে, এই মানুষগুলোর প্রতি সার্থকতা হবে, তাদের প্রতি ন্যায় বিচার করা ন্যায় হবে। বিচার হবে। সাইফুদ্দিন মোহাম্মদ ইমদাদ, আপনাকে ধন্যবাদ আপনার আমাদেরকে সময় দেওয়ার জন্য। সাইফুদ্দিন মোহাম্মদ ইমদাদের মতো এই সমস্ত সাহসী তরুণরা সেদিন রাজপথে নেমে এসেছিল বলেই হাসিনার ফ্যাসিবাদ প্রলম্বিত হয়নি। তা না হলে তার গুম, খুন আর লুটপাটে নিঃশেষ হয়ে যেত আমাদের পুরো বাংলাদেশ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। থাকবেন অন্য কোনো জুলাই যোদ্ধা। সে পর্যন্ত সবাই বিটিভি নিউজের সঙ্গেই থাকুন। খুদা হাফেজ।